টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। ট্যাক্স তো শুরু হচ্ছে আর 2 দিন পরেই, অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে, 26 তারিখ থেকে শুরু হচ্ছে। ট্যাক্সের একটি বিশেষ দিক যেটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, যে সিডিপ্যাপ হোম কেয়ার ইনকাম। এই যে সিডিপ্যাপ হোম কেয়ার ইনকাম নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, কেন চাচ্ছি সে বিষয়টি নিয়ে আজকে আমরা কিছু টিপস দেব, এবং কিভাবে পিপিএল থেকে W2 ডাউনলোড করবেন, কারণ আপনার তো ট্যাক্স যেটা আমরা সাবমিট করবো সেখানে তো এগুলো দেখাতে হবে। সেই ইনকামগুলো কিভাবে দেখাবেন সে বিষয়টি আজকে নিয়ে কথা বলবো, এবং এটার উপরে আমরা টিপস দেব। এবং বাড়ি কেনার জন্য কেন সিপিএ লেটার এতটা গুরুত্বপূর্ণ সেটা তো আলোচনায় থাকবে। আর যদি হাতে সময় থাকে তাহলে ভুল তথ্য ব্যবহার করে বাড়ি কিনলে কী ধরনের পরিণতি হতে পারে সে বিষয়টি আমাদের আলোচনায় থাকতে পারে যদি সময় পাওয়া যায়। সুপ্রিয় দর্শকের বাইরেও ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, মোহাম্মদ চিশতি, সিপিএ, MBA, প্রেসিডেন্ট অ্যান্ড CEO চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস, এবং অ্যাডজাংক্ট অ্যাকাউন্টিং লেকচারার, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। যারা মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিবিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন, এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুক অথবা ইউটিউবে দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা প্রথমেই অন্য কোনো কিছুতে না যে সরাসরি আলোচনায় চলে যেতে চাই, যে আমরা হোম কেয়ার করে থাকি, সিডিপ্যাপ হোম কেয়ার ইনকাম আমরা অনেকেই আয় করে থাকি। এখন তো ট্যাক্স ফাইলের সময় এসেছে, এক্ষেত্রে অনেক জটিলতাও দেখা দেয় বা কারো কারো ক্ষেত্রে এগুলো দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে যে আসলে এই সিডিপ্যাপ প্রোগ্রামটি প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো, প্রোগ্রামটি আসলে কি, এবং এটি সাধারণ হোম কেয়ার জব থেকে কিভাবে আলাদা, বা এই পিপিএল থেকে পাওয়ার W2 কেন এতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্যাক্স ফাইল করার সময়, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই জনাব মোহাম্মদ চিশতি। অনেক ধন্যবাদ রানা ভাই। ডেফিনেটলি আমরা সিডিপ্যাপ নিয়ে আমরা অনেক এপিসোড করেছি গত বছর, যেহেতু সিডিপ্যাপ প্রোগ্রাম যে হোম কেয়ার প্রোগ্রামের মধ্যে হোম কেয়ার সিডিপ্যাপ প্রোগ্রামটা, সেটার মধ্যে একটা পরিবর্তন আসছিল। পরিবর্তনটা হচ্ছে সিডিপ্যাপ যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আগে অনেকগুলো এজেন্সি, আপনার 600+ এজেন্সি এই প্রোগ্রামটা রান করতো। তো এটা পরবর্তীতে 2025 সালের এপ্রিল থেকে একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছিল, যারা আপনার যেটাকে বলে পিপিএল, পাবলিক পার্টনারশিপ LLC যেটা। তো এখন ওই পিপিএলের আন্ডারে মোটামুটি 24 সালের মানে 25 সালের এপ্রিলের পর থেকে সিডিপ্যাপ প্রোগ্রামে যারা আন্ডারে কাজ করে সেটা মোটামুটি সবটা চলে গেছে। সিডিপ্যাপটা হচ্ছে যেখানে আপনি আপনার বয়স্ক মা বাবাকে সার্ভিস দিবেন এবং আপনার আত্মীয় একই বাসায় থেকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন, যেহেতু সিডিপ্যাপের আন্ডারে আপনার রিলেটিভস, আত্মীয় বা অনাত্মীয় সবাইকে অ্যালাউ করে সার্ভিসটা প্রোভাইড করার জন্য। তো এখন আমরা যে ব্যাপারটা নিয়ে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে সিডিপ্যাপে যারা কাজ করেছেন, এখনও করতেছেন সিডিপ্যাপের আন্ডারে, যারা কেয়ার গিভার অথবা কেয়ার রিসিপিয়েন্ট যারা আছেন। তো কেয়ার গিভার যারা আছেন, যাকে পিএ বলা হয়, তো কেয়ার গিভাররা আপনাদের কিন্তু সিডিপ্যাপের W2টা আপনারা পাবেন এপ্রিলের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত। এই প্রোগ্রামটা পিপিএলে যাওয়ার 3 মাস আগে আপনারা কিন্তু অন্য যে কোনো একটা এজেন্সির সাথে ছিলেন। তো আমাদের এখানে যারা ট্যাক্স ফাইল করতে আসতেছে, অনেকে W2 নিয়ে আসতেছে, ওদেরকে যখন আমরা জিজ্ঞেস করতেছি যে ও আচ্ছা আপনি তো পিপিএলে কাজ করতেছেন, পিপিএলে কাজ করার আগে যে আপনি কাজ করছেন ওই W2টা কোথায়? তো ওরা বলতেছে যে ও আচ্ছা ওটাও কি আনতে হবে, ওইটার সাথে অ্যাড করা না, ওইটাও আনতে হবে। তো এখন আপনি পিপিএলে যাওয়ার আগে এপ্রিলের 1 তারিখ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস, ওই 3 মাস আপনি যে এজেন্সির সাথে কাজ করেছেন সেই এজেন্সির সাথে আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনার W2টা নিয়ে আসবেন। এখন আমাদের আরেকটা জটিলতা এখানে তৈরি হয়েছে। জটিলতাটা হচ্ছে অনেক এজেন্সি যেগুলা আপনার সিডিপ্যাপ
প্রোগ্রামটা পিপিএলে চলে যাওয়ার পরে দে অলরেডি ক্লোজ দেয়ার ডোর, মানে তারা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাদের কোনো এই যে অফিস নাই বা তাদেরকে যাদের সাথে আপনারা ডিল করতেন তাদেরকে খুঁজে পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনার ডব্লিউ2 কী হবে? তো অনেকে আমাদেরকে কল দিচ্ছে যে ভাই আমার তো একটা এজেন্সি জব করতে, ওই এজেন্সির তো অফিস নাই, হ্যাঁ, যার সাথে আমি কন্ট্যাক্ট করছি তারাও আমি খুঁজে পাচ্ছি না। তো এখন আমাদের কি করা উচিত? তো এই জটিলতাটা ডেফিনেটলি একটা হবে। এবং গত এপিসোডে আমার মনে আছে একজন লোক কোশ্চেন করেছিলেন আমাদেরকে যে আমরা যে সিডিব্যাপে কাজ করি, পিপিএলে কাজ করি, ওটা কি এক্সক্লুশন কি এই বছরও নেওয়া যাবে কি না, রাইট? তো এক্সক্লুশনের ব্যাপারটা একটু বলে দিই, যখন তো আমরা বলতেছি আপনি সিডিপিএফের প্রোগ্রামে আসেন বা অন্য যে কোনো প্রোগ্রামে আসেন, সেটা আপনি যে এজেন্সির সাথে কাজ করছেন তারা আপনাকে এক্সপ্লেন করতে পারবে বেটার। তো আমাদের ট্যাক্স পারপাসে আপনার ইনকামটা এক্সক্লুড করার জন্য, যেটাকে আপনার ডিফিকাল্টি ইন কেয়ার পেমেন্ট বলে, ইনকামটা এক্সক্লুড করা মানে ইনকামটা ট্যাক্স দিতে হবে না, ফেডারেল ট্যাক্স বা স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, ওইটা করার জন্য আপনাদের কেয়ার রেসিপিয়েন্ট কেয়ার গিভার একই বাসায় থাকতে হবে। এবং একই বাসায় থেকে আপনি সার্ভিসটা প্রোভাইড করেন, আপনি যেই প্রোগ্রামে, দেয়ার কুড বি মেনি প্রোগ্রাম, যেই প্রোগ্রামে থাকেন, যদি একই বাসায় থাকেন, রেসিডেন্স থাকেন, এটা আইআরএসের সেকশন 131-এর আন্ডারে, নোটিশ 2014-7-এর আন্ডারে আপনি ইনকামটা এক্সক্লুড করতে পারবেন, আপনার ইনকামটার উপর ট্যাক্স দিতে হচ্ছে না। তো মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে একই বাসায় থাকবেন এবং আপনি কেয়ার রেসিপিয়েন্ট কেয়ার গিভার অ্যাড্রেসটা প্রুভ করতে হবে। তো এখন আমরা কোশ্চেন পাই যে আচ্ছা আমরা যে একই বাসায় আসছি সেটা প্রুভ করবো কীভাবে? হ্যাঁ, ট্যাক্স ফাইল করতে গেলে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে? হ্যাঁ, ট্যাক্স ফাইল যখন করতে যাবেন তো আপনি আপনার ডব্লিউ2 তো থাকবে, আপনার কেয়ার রেসিপিয়েন্ট কেয়ার গিভারের প্রুফ অফ অ্যাড্রেস, মেনলি প্রুফ অফ অ্যাড্রেস হইতে পারে তাদের স্টেট আইডি, তাদের হইতে পারে ড্রাইভার্স লাইসেন্স, হইতে পারে ইউটিলিটি বিল, হতে পারে ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো এখন আপনার যে ট্যাক্স ফাইল করতেছেন, যে কাজ করতেছেন এজ এ কেয়ার গিভার, আপনার অ্যাড্রেস এবং কেয়ার রিসিপিয়েন্টের অ্যাড্রেসটা প্রুভ করতে হবে আপনাকে। যেই ডকুমেন্ট দিয়ে আপনি প্রুভ করতে পারেন, আইডি, ইউটিলিটি বিল যেটাই আছে এটাতে প্রুভ করতে হবে। তো এখন নেক্সট যে ব্যাপারটা আমাদের কাছে কোশ্চেন পাচ্ছি আমরা অলরেডি, যে ভাই আমি তো যোগাযোগ করতে পারতেছি না, কীভাবে ডব্লিউ2টা কালেক্ট করবো, রাইট? তো ডব্লিউ2 যদি আপনি একান্তই ওদেরকে না পান তখন কি করবেন, রাইট? তো এখন আমি যেটা সাজেস্ট করতেছি, আমরা জানি যে ডব্লিউ2 এবং 1099, 1099 মিসেলেনিয়াস, 1099 আইএনটি এবং আপনার 1099 জি, এগুলো ইস্যু করার ডেডলাইন হচ্ছে জানুয়ারির 31 তারিখ। তো এখন হচ্ছে আজকে হচ্ছে জানুয়ারির 23, রাইট? তো আপনি এখনই এক্সাইটেড হয়ে আইআরএসের কল দিয়ে না যে আমার ডব্লিউ2 পাই নাই। আপনি প্রথম যে স্টেপ আপনি নেবেন, যদি আপনি, এটা অনেকেরই হবে, কারণ আমরা জানি হাজার হাজার বাঙালি আমাদের সিডিপিএফ প্রোগ্রামের আন্ডারে ছিলেন এবং অনেক এজেন্সির আন্ডারে ছিলেন, এবং আমাদের জানা মতো অনেক এজেন্সি বন্ধ হয়ে গিয়েছে। তো আপনাদের জন্য ডব্লিউ2গুলো কালেক্ট করে একটু ডিফিকাল্ট হবে ডেফিনেটলি, রাইট? হ্যাঁ, কিন্তু বাই ল আপনারা যেহেতু একটা কোয়ার্টার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস আপনি ওদের সাথে ছিলেন, ওরা আপনাকে, ওই এজেন্সিগুলো আপনাকে ডব্লিউ2 প্রোভাইড করতে হবে এবং তারা আইআরএসের কাছে ডব্লিউ2 ফাইল করতে হবে, ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে, পেরুল ট্যাক্স ফাইল করতে হবে আইআরএস, স্টেট এবং স্টেটের কাছে। তো এখন ওনাদের কাছে যদি আপনার ফার্স্ট স্টেপ হবে, আপনি যদি না পান, ইমেল করেন, কল করেন, অফিস ভিজিট করেন, দেখেন ওরা ওখানে অ্যাভেলেবেল আছে কিনা, সামহাও ওই এজেন্সি থেকে আপনি ডব্লিউটা কালেক্ট করতে পারেন কিনা। ওটা যদি না হয়, নেক্সট আপনি যেটা করবেন, আপনি পেরোল কোম্পানি, যদি ওরা কিন্তু মেজর কোনো পেরোল কোম্পানি ইউজ করে থাকে, বড় পেরোল কোম্পানি, অনেক এজেন্সি আছে যারা এডিপি ইউজ করে, গাস্টো ইউজ করে, অথবা পেচেক্স ইউজ করে, যেখানে অ্যাজ এ এমপ্লয়ি আপনার নিজস্ব একটা লগ ইন আছে। সেক্ষেত্রে আপনি আপনার লগ ইনের ঢুকে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার পে স্ট্যাপটা বা ডব্লিউ2টা। লাস্ট পে স্ট্যাপটা হলেও কিন্তু অনেক সময় ট্যাক্স ফাইল করা যায় ইনফরমেশনের উপর বেস করে। আপনার লগ ইন থাকলে আপনি ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন। কিন্তু এখন অনেক ছোটো এজেন্সি ছিল যেগুলোর হয়তো অত কেয়ার রিসিপিয়েন্ট ছিল না, তো তাদের হয়তো তারা হয়তো কোনো আপনার ছোট কোনো পেরোল প্রসেসিং কোম্পানি দিয়ে ওরা করতো, সেক্ষেত্রে আপনার ওদের সাথে যোগাযোগ করা ছাড়া আর কোনো অপশন থাকতেছে না। তারপরে যে লাস্ট পে স্ট্যাপটা যদি আপনার কাছে থেকে থাকে, যে আপনি লাস্ট এপ্রিলের 30 তারিখ, মার্চের 31 তারিখ পর্যন্ত যখন কাজ করছেন, মার্চের 31 তারিখের যে পে স্ট্যাপটা আছে ওটা থাকলে ইউ ক্যান গেট সাম ইনফরমেশন ফ্রম দেয়ার। অথবা এই তিনটাই যদি আপনি না পান এবং আপনি যদি ডব্লিউ2টা ফেব্রুয়ারির মিডল পর্যন্ত না পান, ওদের সাথে আপনি সব ওয়েতে আপনি ট্রাই করলেন যোগাযোগ করার জন্য, অফিস ভিজিট করা, কল দেওয়া, ইমেল করা, হ্যাঁ, পান নাই, তখন আপনি আইআরএস সাথে যোগাযোগ করতে পারেন। আইআরএসের কল দিবেন, আপনি আইআরএসের নাম্বারটা হচ্ছে 8008291040। এই নাম্বারে আইআরএসের কল দিলে আইআরএস যদি আপনি আপনার এমপ্লয়ারের ইনফরমেশন দেন, তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস, হ্যাঁ, তারপরে তাদের যে ইআইএন নাম্বার আপনার কাছে থেকে থাকে, কারণ আপনি যদি ওদের সাথে কাজ করে থাকেন আগে, প্রিভিয়াস ইয়ারে যদি আপনাকে ডব্লিউ2 দিয়ে থাকে, আপনার কাছে তাদের ইআইএন নাম্বার আছে, ওই নাম্বার যদি আইআরএসকে আপনি প্রোভাইড করেন এবং আপনার ইনফরমেশন আইআরএসকে প্রোভাইড করেন, তখন আইআরএস তাদের সাথে যোগাযোগ
যোগাযোগ করার চেষ্টা করবে। তো আইআরএসের কাছে ডেফিনেটলি যে কোম্পানির মালিক তার ইনফরমেশন আছে, দে উইল রিচ আউট টু দেম টু গেট ইউর W2। সেটাগুলো ওইটা যদি আপনি করেন, তারপরে যদি আপনি এপ্রিলের মধ্যে না পান, আপনি দেখা গেলো ট্যাক্স ফাইলের সিজন চলে যাচ্ছে, ডিউ ডেট চলে আসছে, তখন যদি আপনি না পান, তখন আপনি আপনার সাবস্টিটিউট W2 একটা ফর্ম আছে যেটা হচ্ছে 4852, ওই ফর্মটা দিয়ে আপনি ট্যাক্স ফাইলটা শেষ করে ফেলতে পারেন উইথ ইউর ট্যাক্স রিটার্ন। এবং পরবর্তীতে ধরেন ট্যাক্স ফাইল করে দিলেন, ট্যাক্স সিজন শেষ হয়ে গেল, তখন আপনি হয়তো যদি কারেক্টেড টায়ারের সামহাও আপনাকে কালেক্ট করতে হেল্প করে, অথবা এমপ্লয়ার যদি আপনাকে দেরি করে পাঠায়, সেক্ষেত্রে আপনি অ্যামেন্ডেড ফাইল করে আপনি সমস্যাটা সমাধান করতে পারেন। তো আমার যেটা রিকোয়েস্ট থাকবে, প্রথমত আপনি যদি ভুলে যেয়ে থাকেন, আপনি ফার্স্ট 3 মাস কাজ করছেন এটা মনে রাখবেন, কারণ আপনার প্রোগ্রামটা ট্রান্সফার হয়েছে এপ্রিলের 1 তারিখ থেকে। তো আপনি যদি হোম কেয়ারের কাজ করেন, সিডিপিএফের আন্ডারে কাজ করেন, আপনার 2টা W2 অ্যাটলিস্ট থাকবে, যেটা হচ্ছে আপনার প্রথম 3 মাস জানুয়ারির মানে 2025 সালের এবং এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত। মেক শিওর করবেন সবগুলো ডকুমেন্ট আপনি প্রপারলি নিয়ে ট্যাক্স ফাইল করবেন। যদি আপনি W2টা ছাড়া ফাইল করেন, আপনি যদি আপনার এমপ্লয়ার যেটা ছিল আগে এপ্রিলের আগে, তারা যদি আইআরএসের কাছে W2 রিপোর্ট করে, আপনি যদি আপনার অ্যাক্সিডেন্ট রিপোর্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অডিটের মধ্যে পড়বেন এবং পেনাল্টি এবং ইন্টারেস্ট সহ এগুলো পে করতে হবে। আরেকটু পরিষ্কার করার জন্য আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আসলে সিডিপিএফ যে ইনকাম যেটা যারা আমরা করি বা যারা করেন, এটা কি আসলে ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরা হয়? যদি ধরা হয় তাহলে কোন কোন ক্ষেত্রে ধরা হয়, আর না ধরা হলে কোন কোন ক্ষেত্রে ধরা হয় না? আচ্ছা, যেটা আমি বললাম সে এক্সক্লুডেবল মানে হচ্ছে এটা আপনার গ্রোস ইনকাম থেকে বাদ যাবে। ধরেন আপনি $40,000 মেক করতেছেন সিডিপিএফে আপনার মা বাপকে টেক কেয়ার করে, এবং আপনার আরেকটা W2 আছে আপনার $30,000। তো আপনি যখন ট্যাক্স ফাইল করতে যাবেন, আপনার ইনকাম যদিও 70,000, আপনি ট্যাক্স দিবেন মাত্র 30,000, কারণ যে $40,000 আপনি সিডিপিএফ প্রোগ্রামের আন্ডারে হোম কেয়ারের মাধ্যমে ইনকাম করছেন, সেটা থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে না। তো এই ট্যাক্স দিতে হবে নাটা প্রুভ করার জন্য এটা আমি বললাম, সেটার জন্য আপনার মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে একই বাসায় থেকে কেয়ারটা প্রোভাইড করতে হবে। তো একই বাসায় যদি থাকেন, তখন আপনাকে এটা ট্যাক্স এক্সক্লুডেবল, ট্যাক্স দিতে হচ্ছে না। তো এখন আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিই, তো আমরা আসলে আরও কয়েকটা কল পাইছি যে অনেকেই যে পিপিএল এর থেকে W2টা কীভাবে ডাউনলোড করবেন। যেহেতু পিপিএল একটা বড় একটা কোম্পানি, ওরা আপনার হাজার হাজার পেশেন্ট ওদের পিপিএল সিডিপিএফ প্রোগ্রামের আন্ডারে কাজ করতেছে। তো পিপিএল এ যখন আপনি লগ ইন করবেন, পিপিএল এর সবার একটা কিন্তু পেরোলের জন্য লগ ইন আছে, আপনি পেরোল ইনফরমেশন দেখতে পারেন। তো আপনি যখন লগ ইন করবেন, মেক শিওর করবেন কেয়ার গিভারের অ্যাকাউন্ট থেকে লগ ইন করবেন, কেয়ার রিসিপিয়েন্টের অ্যাকাউন্ট থেকে না, ঠিক আছে? তো মানে পিএর অ্যাকাউন্ট থেকে লগ ইন করবেন, পেশেন্টের অ্যাকাউন্ট থেকে না। এখানে 2টা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে পেশেন্টের অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কেয়ার গিভারের অ্যাকাউন্ট। তো আপনি এজ এ কেয়ার গিভার আপনি লগ ইন করবেন, লগ ইন করে আপনি NY সিডিপিএফ দেখবেন, অপশন ওখানে লেখা আছে। তারপর আপনি ট্যাক্স ডকুমেন্ট একটা বক্স দেখতে পারবেন আপনার ওই স্ক্রিনের ভিতরে। তো ট্যাক্স ডকুমেন্ট বক্সে যে আপনি নিচের দিকে গেলে দেখবেন যে আপনার ইয়ার দেওয়া আছে 2025 সাল এবং W2 অপশন দেওয়া আছে, এবং ওখানে বলা থাকবে যে আপনি BW2 ডাউনলোড W2, ওখান থেকে আপনি W2 ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি আপনার সিপিএর কাছে পাঠিয়ে দিতে পারেন, প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে ট্যাক্স ফাইল করার সময় নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আপনি যে প্রশ্নটি করেছিলেন সেটার কিন্তু উত্তরটা এখনই দেওয়া হলো, নিশ্চয়ই আপনি সেটা বুঝেছেন। উনি বলেছেন ই পেশেন্ট অ্যান্ড কেয়ার গিভার ইজ সেম অ্যাড্রেস ইন PSC সার্ভিস, হি অর শি উইল পে ট্যাক্স। আমার মনে হয় সেই প্রশ্নটির উত্তর দিলেন। আপনার যদি আমাদের যেটা বললাম যে আপনি কোন প্রোগ্রামের আন্ডারে আছেন, সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা একই রেসিডেন্সে একই বাসায় থাকেন, এবং কেয়ার রিসিপিয়েন্ট কেয়ার গিভার যে সেবাটা নিচ্ছে সে সেবাটা দিচ্ছে, দুইজন একই বাসায় আছেন, এবং আপনারা আপনাদের অ্যাড্রেস প্রুভ করতে পারবেন যে আপনারা একই বাসায় আছেন। সেক্ষেত্রে আপনার ইনকামটার উপর ট্যাক্স দিতে হবে না। মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভূঁইয়া নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। মোহাম্মদ উদ্দিন তিনি একটি প্রশ্ন করেছেন যে আইআরএস অ্যাকাউন্ট খুললে কি W2 পাওয়া যাবে? আচ্ছা, আইআরএস অ্যাকাউন্ট খুললে আপনি ওখান থেকে W2 ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন না। ওখানে ওই যেই ইনফরমেশনটা থাকবে এটা সামারি অফ ইনফরমেশন। তো ওইখানে আপনি দেখতে পারবেন আপনার নামে কোন কোম্পানি W2 ইস্যু করছে, বাট আপনি ওখান থেকে W2 ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন না। তো ওখানে আপনি সেগুলো কোনো কোম্পানিতে আপনি জব করে থাকলে ওই কোম্পানির ইনফরমেশনটা ওখানে শো করবে যে কারা কারা আপনার নামে ইনকাম রিপোর্ট করছে। তো অ্যাটলিস্ট আপনার যদি অ্যাকাউন্ট, আমি প্রায়ই বলি যে মেক শিওর করেন, যেহেতু এখন টেকনোলজির যুগ, আপনারা IRS.gov যেটা অ্যাকাউন্ট
খুলে রাখেন। অনেক সময় আপনি হয়তো ভুলে যান যে হয়তো আপনি কোন কোম্পানিতে জব করছেন, অথবা আপনি যদি সেলফ এমপ্লয়েড হিসেবে কোথাও কাজ করেন, আপনার নামে যদি কোনো 1099 ইস্যু হয়ে থাকে, কোথাও থেকে W2 ইস্যু হয়ে থাকে, আপনি কিন্তু ওখানে দেখতে পারবেন যে কোন কোন কোম্পানি আপনার নামে ইনকাম রিপোর্ট করছে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে হ্যাঁ একটা আপনি মিস করছেন, ওই কোম্পানির সাথে আপনি যোগাযোগ করে W2টা কালেক্ট করে নিতে পারবেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ উদ্দিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই এই বিষয়ে, যে যদি ধরুন যে W2-তে কোনো রকম ভুল থাকে, সেটা নামে হতে পারে, ইনকামে হতে পারে, বা SSN এতে হতে পারে, তখন এই ব্যক্তির কি করা উচিত? এক্ষেত্রে আপনার কি উত্তর আছে? ধন্যবাদ। হ্যাঁ, এটা আসলে অনেক হয়, ইসনারে অনেক W2-তে, কারণ আমরা সবাই মানুষ, ভুল হই, ঠিক আছে। যারা W2 ইস্যু করে কোম্পানি, তারা ডেফিনেটলি অনেক সময় ভুল করে। তো অ্যাড্রেস যদি ভুল হয়, আপনার অত কিছু ওয়ারিড হওয়ার দরকার নাই। আপনি যদি W2টা আপনার হাতে পান, আপনার অ্যাজ লং অ্যাজ আপনার মেইন ইনফরমেশন হচ্ছে আপনার ইনকাম অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা ঠিক আছে কিনা, হ্যাঁ, আপনার নামের স্পেলিংগুলো ঠিক আছে কিনা, সেটা ইম্পর্টেন্ট, রাইট? নামের স্পেলিংয়ের মধ্যে আরেকটা জিনিস বলি আপনাকে, যে লাস্ট নেমের ফার্স্ট 4টা ক্যারেক্টার, আপনার নাম ধরেন মোহাম্মদ উদ্দিন, ঠিক আছে, UDDI পর্যন্ত যদি ঠিক থাকে, আপনার ট্যাক্স রিটার্ন প্রসেস হবে, W2 প্রসেস হবে, সব কিছু প্রসেস হবে। তো আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারের সাথে IRS ম্যাচ করে হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং আপনার লাস্ট নেমের ফার্স্ট 4টা ক্যারেক্টার। তো যদি কোনো কারণে ফার্স্ট নেমের একটা ক্যারেক্টার ভুল করে আপনার এমপ্লয়ার, তাহলে আপনি W2 দিয়ে ট্যাক্স ফাইল করবেন, কোনো প্রবলেম হবে না, রাইট? ওটার জন্য কারেক্ট না করে আপনি কারেক্ট করে ফেললে বেটার পরের বছর থেকে, রাইট? তো এখন আপনার যেটা করতে হবে, আপনার যদি W2-তে ভুল দেখেন, আপনি ভুল পান, আপনার ফার্স্ট অপশন হচ্ছে আপনি যাবেন যে W2টা ইস্যু করছে, আপনার এমপ্লয়ার HR, তার কাছে যা বলবেন যে এই ভুল হয়েছে। এখন এই ভুলের জন্য যদি আপনার ট্যাক্স রিফান্ড ডিলে করা লাগে, তখন মেইনলি যদি লাস্ট নেমের ফার্স্ট অক্ষর ভুল থাকে, সেকেন্ড অক্ষর ভুল থাকে, তখন আপনি এটা দিয়ে ফাইল করতে পারবেন না, মিসম্যাচ হবে। তখন আপনি মেক শিওর করবেন যে কারেক্ট করা, তারপরে ফাইল করবেন। আপনার এমপ্লয়ার আপনাকে কারেক্টেড W2 দিতে হবে, W2-র মধ্যে লেখা থাকবে যে কারেক্টেড W2, হ্যাঁ। তারপরে যদি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভুল হয়, সেক্ষেত্রে আপনাকে কারেক্টেড W2 দিয়ে ফাইল করতে হবে। এখন শুধু যদি অ্যাড্রেসের মধ্যে অ্যাপার্টমেন্ট নাম্বার একটু ভুল থাকে, ওটার জন্য আপনি আবার যা HR-এর মাথা গরম করে ফেলেন না, এখনই দাও প্রিন্ট করে। বাট হ্যাঁ, যেগুলো ভুল, এই জন্য আমরা যেটা দেখি যে আমাদের ক্লায়েন্ট বা কোম্পানিগুলো করে কি, বছর শেষে এমপ্লয়ের সাথে যোগাযোগ করে, তোমাদের কি অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা, পে স্ট্যাব ইনফরমেশন ঠিক আছে কিনা, তোমরা আপডেট করো। জানুয়ারি আসার আগে যদি আপনারা অলওয়েজ চেক করেন, তাহলে কিন্তু আপনি নিজেই আপডেটটা করে ফেলতে পারেন। আপনি যদি নতুন জবে যান, অনেক সময় হয় কি, একটা কোম্পানিতে আপনি অনেক বছর আছেন, ওখানে হয়তো আপনার পুরান অ্যাড্রেস থাকতে পারে, হ্যাঁ। আবার আপনার নতুন কোম্পানি যদি আপনি জব শুরু করেন, সেখানে হয়তো আপনার নামের বানানো ভুল থাকতে পারে। তো আপনি মেক শিওর করবেন, নতুন জবে যদি আপনি ঢুকে থাকেন, আপনি W2টা ইস্যু হওয়ার আগে আপনি একটা ডাবল চেক করে নিলাম ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। W2 ইস্যু হয়ে যাওয়ার পরেও আপনি ফার্স্ট স্টেপ এমপ্লয়ারের সাথে যোগাযোগ করা। এমপ্লয়ার অলওয়েজ ক্যান কারেক্ট দ্য W2 অ্যান্ড গিভ ইউ আ কারেক্টেড কপি। অনেক ধন্যবাদ। তো ভুলের কথা যখন আমরা বলছি, সাধারণত আপনার অভিজ্ঞতার বলে বা আপনার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় আপনি কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে এই CDPAP-এর কেয়ার গিভাররা সাধারণত ট্যাক্সের ক্ষেত্রে বা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোন ভুলগুলো বেশি করে থাকে? না, এবার যে ভুলটা আমি এক্সপেক্ট করতেছি, যে মিসিং W2, মিসিং অ্যামাউন্ট। অনেক সময় অনেক আছে মাল্টিপল এজেন্সির সাথে কাজ করে, তারা W2 মিসিং একটা হয় অনেক সময়, যে অথবা একজন কেয়ার রিসিপিয়েন্টের জন্য দুইজনে, হাজব্যান্ড ওয়াইফ দুইজনই কাজ করতেছে, তখন তো একটা W2 মিস হয়, আবার ফাইল করার পরে আসে। তো অনেক সময় যে 1 বছরে আমরা ক্লায়েন্ট দেখছি 2-3 বার এজেন্সি চেঞ্জ করতেছে, রাইট? তো 2-3 বার এজেন্সি চেঞ্জ করার পরে সে ভুলে যাচ্ছে। তো লাস্ট ইয়ার আমার মনে আছে স্পেসিফিক্যালি এক ক্লায়েন্ট আসছে এরকম, সে এসে বলতেছে আমি তো সারা বছর জন্য ইনকাম করছি, তো আমি দেখতেছি তার ইনকামটা খুবই কম সারা বছর কাজ করার হিসাব অনুসারে, যতটা মিনিমাম ওয়েজ আছে, রাইট? তো আমি বলছি আমার ইনকাম দেখে মনে হচ্ছে যে আপনি হয়তো মিস করতেছেন, কারণ না আমার সব W2 এখানে আছে। বাট পরে যখন সে যোগাযোগ করলো, দেখতে পারলো যে আসলে তার আগে একটা এজেন্সি ছিল, যে এজেন্সি সে কাজ করে সেটা ভুলে গেছে। তো এরকম ওই মিসিং W2টা একটা মেজর একটা অপশন ইস্যু আর কি। তো এবং আমরা প্রায়ই দেখি অনেকে তাড়াহুড়া করে ট্যাক্স ফাইল করে ফেলে, দেখা গেলো 1099 W2 আসার আগে ট্যাক্স ফাইল করে ফেলে। তো আমরা অলরেডি আমাদের অফিসে ট্যাক্স ফাইল করতেছি গত সপ্তাহ থেকে, কিন্তু মানে প্রিপেয়ার করতেছি, IRS এখনো প্রসেস করা শুরু করে নাই। তো ওই তাড়াহুড়া করে আপনি হয়তো 2টা W2 মিস করে বলতেছেন। এই যে আমি যে হোম কেয়ারের কথাটা বলতেছি, কারণ আমাকে W2 পাঠিয়ে দিচ্ছে যে ভাই আমাদের ট্যাক্স ফাইল আমি রেডি, সব পাঠিয়ে দিচ্ছি। কী ব্যাপার, আপনি তো
ফার্স্ট 3 মাসের কথা ভুলে গেছেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই আই এম ব্রিংিং দ্যাট ইস্যু দেয়, কারণ হচ্ছে রিয়েল ইস্যু যেটা আমরা ফেস করতেছি, উই আর সিইং দ্যাট অনেকে ভুলে যাচ্ছে যে কারণ ওরা ফার্স্ট 3 মাস সিডিপ্যাপ প্রোগ্রামটা ছিল অন্য এজেন্সিগুলোর আন্ডারে, এখন চলে গেছে পিপিএল এর আন্ডারে। তো আপনি এটা একটা ইজি ক্যাচ ফর আস যে ঠিক আছে তুমি তো আমাদের রেগুলার ক্লায়েন্ট যারা, ঠিক আছে তুমি তো সিডিপ্যাপ প্রোগ্রামে আসছো, তোমার তো আকার ডব্লিউ থাকার কথা। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যারা কেয়ার গিভার করছেন তারা এই ট্যাক্স যেহেতু আর সামনের সপ্তাহ থেকে শুরু হবে, সাধারণত ছোটোখাটো কোন ভুলগুলো করে থাকি সেটি আমরা বলে দিলাম। আজকে থেকেই এই সবগুলো পেপার বা কাগজপত্র বা ডকুমেন্ট যাই বলি সেগুলো আমরা ঠিকমতো গুছিয়ে রাখি, যাতে আমরা যখন যাব ট্যাক্স প্রিপেয়ারের কাছে, সিপিএর কাছে যখন যাব তখন যেন কোনো রকম নিজের হ্যাসেলটা যেন না বাড়ে, সে কারণে এই প্রশ্নগুলো করা। আমি একজন দর্শক অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, প্রশ্নটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ফাতিমা হক। জি, আমার একটা কোশ্চেন ছিল। বলছি। আমি রাইটেড ফার্মাসিতে কাজ করতাম, তো আমাদের ফার্মাসিটা বন্ধ হয়ে গেছে, শাটডাউন হয়ে গেছে। এখন আমি ডব্লিউটি ফর্মটা এখন কিভাবে এখান থেকে কালেক্ট করবো, কিংবা আমি যদি সাবমিট না করে আমার ট্যাক্স ফাইলের সময়, তাহলে আমার কি কোনো প্রবলেম হবে কিনা? অনেক ধন্যবাদ ফাতিমা হক আপনার প্রশ্নের জন্য। জনাব মোহাম্মদ চিশতি। যে অনেক ধন্যবাদ। হ্যাঁ, দিস আপনি রাইটেডে যদি কাজ করে থাকেন আপনার এইচআর ডেফিনেটলি আপনাকে পাঠাবে। বাট আমি যেটা বলতেছিলাম একটু আগে, এখনও আসলে ওই আমরা টাইম ফ্রেমের মধ্যেই আছি। জানুয়ারির 31 তারিখ হচ্ছে ডব্লিউ2টা ইস্যু করার লাস্ট ডেট। তো প্রবলেমটা হচ্ছে এখন আপনারা যখন এইচআর যখন আপনার এইচআর পেপার ওয়ার্ক ফিল আউট করেন, এখন সব কিছু অনেক কোম্পানি আছে আপনাকে আপনার ইলেকট্রনিক্যালি এগুলো ফিল আউট করে। আপনি হয়তো নিজের অজান্তেই আপনি টিক দিয়ে দিচ্ছেন যে আপনি আপনার ডব্লিউটি ইলেকট্রনিক্যালি রিসিভ করতে চান, হ্যাঁ, অথবা আপনি নিজে ডাউনলোড করে নিচ্ছেন। তখন ওরা হয়তো আপনাকে জেনারেট করবে না, ডব্লিউটিতে মেল করবে না, মেল করার হ্যাসেলটা থেকে বাঁচার জন্য। তো রাইটেডে আপনার যদি এমপ্লয়ি হিসাবে লগ ইন থেকে থাকে, আগে আপনার এইচআরের ওয়েবসাইটে লগ ইন থেকে থাকে, সেক্ষেত্রে আপনি লগ ইন করে আপনার ডব্লিউটিটা ওখান থেকে ডাউনলোড করতে পারার কথা। অথবা আপনি ওয়েট করেন জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, অথবা ফেব্রুয়ারির ফার্স্ট সেকেন্ড উইক পর্যন্ত আর কি, হ্যাঁ। তারপরে আপনি ওদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করে যদি না পান, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আপনি আইআরএসের সাথে যোগাযোগ করতে পারেন। আর ডব্লিউটা ইনক্লুড না করাটা খুব একটা ভালো ডিসিশন হবে না, কারণ ডব্লিউটি ইনক্লুড না করলে আপনার রাইটেড, আমি প্রিটি শিওর দে উইল ইস্যু এ ডব্লিউ2, আপনার ডব্লিউটি ইস্যু করবে এবং সেটা আইআরএসকে সাবমিট করবে। মানে আপনার উচিত হবে যে কোনো মাধ্যমে ওদের কাছ থেকে কালেক্ট করা। আপনি রাইটেডের এইচআর বা ওদের হেডকোয়ার্টার যেখানে আছে, আপনি যোগাযোগ করলে, আপনি ইনফরমেশন দিলে তারা আপনাকে সফট কপি পাঠাতে পারে নিশ্চয়ই, ঠিক আছে? তো আর এটা ছাড়া কখনো ফাইল করবেন না, তাহলে আইআরএসের ডেটাবেসের সাথে আপনি ইনফরমেশনগুলো ম্যাচ করবে না, সেক্ষেত্রে আপনি হয়তো আইআরএস থেকে পেনাল্টি পাবেন এবং আপনাকে হয়তো অডিটের সম্মুখীন হতে পারে। অনেক ধন্যবাদ ফাতিমা হক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সৈয়দ এহসান তিনি একটি প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে আমি 2024 সালের W2 পাচ্ছি না, আমি কি করতে পারি? 24 সালের W2 পাচ্ছেন না, এখন তো 24 সালের ট্যাক্স ফাইল যদি না করে থাকেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যে বললাম আপনার আইআরএসের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার W2-র জন্য আপনি ট্যাক্স ফাইল না করে থাকেন। বাট 24 সালেরটা কেন, আপনি এখন তো 25 সালেরটা খোঁজার কথা, হ্যাঁ। সো আপনি যে এমপ্লয়ার তার সাথে যোগাযোগ করেন। প্রথম স্টেপ হচ্ছে আপনি এমপ্লয়ারের সাথে যোগাযোগ করবেন, কারণ যে ইস্যু করছে W2টা আপনাকে, হ্যাঁ, তারই আপনার অ্যাবিলিটি আছে এটাকে কারেক্ট করা, এটাকে রিইস্যু করা, আপনাকে কপি দেওয়া। হ্যাঁ, অলওয়েজ এমপ্লয়ারের কাছে সফট কপি থাকে আপনার ডব্লিউ2-র। যে কোনো টাইমে আপনি চাইলে তারা আপনাকে সফট কপি পাঠিয়ে দিতে পারবে। তো এক এক কোম্পানির এক রকম প্রসেস আছে, রাইট? এখন মনে করেন যে ছোট্ট একটা কোম্পানি যদি হয়, যেমন আমাদের ক্লায়েন্ট আছে যারা অনেক সময় এরকম W2 উইকেন ইস্যু ভেরি কুইকলি, রাইট? তো সিটিতে যদি আপনি জব করেন, তো লাস্ট ইয়ার আমার একটা কেস মনে আছে যে সে ইলেকশন ডিউটি কাজ করছে, সেখানে তার নাম ভুল করে দিছে, রাইট? ভুল করে দেওয়ার পর সেই W2 কারেক্ট করে আনতে তার 3-4 মাস সময় লাগছে, রাইট? কারণ ইটস এ গভর্নমেন্ট এজেন্সি, ইটস এ লট অফ হ্যাসেল, ঠিক আছে, লট অফ ডিপার্টমেন্টস টু গো থ্রু, রাইট? তো ওনার একটা এক্সটেনশন ফাইল করে রাখছি এবং উনি পরে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এসে ট্যাক্স ফাইল করছে, হ্যাঁ। তেমন আরেকটা হচ্ছে যে বাফেলোতে এক ক্লায়েন্ট ছিল আমার গত বছরের সেম, যে উনি কাজে গেছে, ভুলে উনি হাজব্যান্ডের সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়েছে ওনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারের জায়গায়, হ্যাঁ। যে ট্যাক্স ফাইল করতে আসে দেখে যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার ম্যাচ করে না। তো ইট টেক্স লং টাইম। তো ডিপেন্ড করতেছে কোন কোম্পানি, কতটুকু বড় কোম্পানি, সাইজ অফ দ্য কোম্পানি। তো ওই ক্ষেত্রে আপনি একটু টাইম কম বেশি লাগতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সৈয়দ এহসান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মোহাম্মদ আর হাসান
তিনি বলছেন আমি উবারে কাজ করি, তারা আমাকে অনেক ইনসেন্টিভ প্লাস টিপস দেয়, সেসবের কি ট্যাক্স দিতে হবে? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, উবার, লিফট, রাইট, উবার, লিফট, রাইড শেয়ার ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার যারা আছে, আমাদের কমিউনিটিতে অনেকেই আছে যারা আমরা উবার লিফট প্রফেশনের সাথে জড়িত। তো আপনার টিপসের যে $25,000 পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, ওইটার রুলসের মধ্যে আপনারাও পড়েন এবং আপনাদেরকেও $25,000 মধ্যে ট্যাক্স দিতে হবে না, ডিডাকশন নিতে পারবেন $25,000। হ্যাঁ, কিন্তু এখানে কয়েকটা জিনিস মনে রাখবেন, দুইটা বলি যাও, যেটা হচ্ছে যে আপনাকে ফেডারেল ট্যাক্স দিতে হবে না, কিন্তু স্টেট ট্যাক্স স্টিল দেওয়া লাগবে। যদিও কেতি হকুল যারা নিউ ইয়র্কের বাসিন্দা আছেন, কেতি হকুল অলরেডি তার 2026 সালের বাজেটের মধ্যে অ্যাড করছে যে আগামী বছর আপনাকে ফেডারেলের মতো স্টেটও এই ট্যাক্সটা মাফ করে দিবে। হ্যাঁ, তো কিন্তু 25 সালের জন্য আপনাকে ফেডারেলে দিতে হবে না, স্টেটে ট্যাক্স দিতে হবে। এবং আপনাকে কিন্তু স্টিল সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিতে হবে, যে অ্যামাউন্ট আপনি ডিডাকশন নেবেন সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিতে হবে, যেটা 15%-এর মতো। তো নেক্সট হচ্ছে যে আপনি যে টিপস পাচ্ছেন, টিপসটা ডিডাকশন যে নেবেন, এইটা আপনি কীভাবে বের করবেন, কোত্থেকে বের করবেন? হ্যাঁ, নর্মালি আগে দেখাইতো না, আজকে আমার এক ক্লায়েন্ট নিয়ে আসছে, আমি এটা দেখতেছি সেখানে বলা আছে যে টিপসটা তারা ব্রেকডাউন করে দিচ্ছে, আমি দেখতেছি উবারে। এবার উবারের যে আপনি অ্যানুয়াল সামারিটা আছে, অ্যানুয়াল সামারির মধ্যে আপনি যে দেখবেন যে গ্রোস ট্রিপ আর্নিং কতটা ট্রিপ আপনি পারছেন, গ্রোস আর্নিংয়ের নিচে টিপস দেওয়া আছে এক্স্যাক্টলি কত টাকা আপনি টিপস মেক করছেন। তো আপনাকে উবার ইজি করে দিচ্ছে। এখন কোনো অ্যাপে যদি না থাকে, আপনারা তো উবার হয়তো এটা করছে, দেয়ার বিগ কোম্পানি, হ্যাঁ, অন্য কোনো অ্যাপে যদি এটা আপনি না পান, আপনি ইজিলি আপনি ওই আর্নিং রেকর্ডসে যাবেন, ওখানে যদি আপনি ডিটেলস দেখেন কত টাকা টিপ আর্ন করছেন আপনি দেখতে পারবেন। তারপরে আরও সহজ করে দিচ্ছে আইআরএস আপনাকে এই বছরের জন্য। আপনার যদি এই ডকুমেন্টও না থাকে, 1099 না থাকে, রিটার্ন না থাকে, আপনার কাছে যদি লগ থাকে, যে লগের মধ্যে আপনি মেনটেন করছেন কোন কাস্টমার আপনার কত টাকা টিপ দিচ্ছে, ডেট, কাস্টমার ইনফরমেশন এবং অ্যামাউন্ট লিখে রাখেন, প্রতিদিনে বা প্রতি সপ্তাহে কত করে আপনি মেল করছেন, ওই লগটা দিয়েও আপনি কিন্তু ফাইল করতে পারবেন যে আপনার হ্যাঁ এত টাকা আপনি টিপস পাইছেন, ডিডাকশনটা নিতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোহাম্মদ আর হাসান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আর একটা প্রশ্ন করব আপনাকে, কারণ এখন একটু সব দিক থেকেই, রাজনৈতিকভাবে বলি, অর্থনৈতিকভাবে বলি, বিভিন্নভাবে আমরা যারা আছি, ইমিগ্রেন্টরা যারা আছি, খুবই একটা টেনশনের মধ্যে আছি। সে কারণে এই প্রশ্নটি করা, যারা সিটি প্যাপে ইনকাম করি, যারা করেন, তারা যদি ভবিষ্যতে লোন বা বাড়ি কেনার কিনতে চায়, তো সেক্ষেত্রে কি এই ইনকামটা কোনো প্রভাব ফেলবে তাদের উপরে, বা কিভাবে প্রভাব ফেলে? অনেক ধন্যবাদ রানা ভাই। হ্যাঁ, অনেক কিছুই আসলে এখানে অনেক একটু জটিলতা তৈরি করতেছে। এবছরের ট্যাক্স পাল্টা আমি যেটা বলি যে বিগেস্ট ট্যাক্স রিফান্ড যেরকম পাওয়া যাবে, জটিল একটা ট্যাক্স রিটার্ন হবে, অনেক ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট দরকার থাকবে। আমরা ট্যাক্স টিপস নিয়ে কথা বললাম, আমরা ওভারটাইম নিয়ে কথা বলি যে ওভারটাইম ডিডাকশনটা কিন্তু অনেকগুলো রুলস, অনেকগুলো টেকনিক এখানে আছে কীভাবে আপনি ডিডাকশনটা নেবেন। এবং অনেক এমপ্লয়ার, আইআরএস, আমি যেটা বলতেছিলাম যে আইআরএস এখনও কিন্তু, যদিও ল পাস হয়েছে রেট্রোঅ্যাক্টিভলি, কিন্তু আইআরএস বলছে আপনাকে এমপ্লয়ারদেরকে এই বছর আপডেট করতে হবে না তোমাদের W2। কিন্তু আমি এবার দেখলাম কয়েকজন ক্লায়েন্ট W2 নিয়ে আসছে, তাদের এমপ্লয়াররা আবার আপডেট করে দিচ্ছে, রাইট? আপডেট করে ওখানে তারা অলরেডি টিপস অ্যামাউন্ট দিচ্ছে, ওভারটাইম অ্যামাউন্ট আলাদা করে দিচ্ছে, কত টিপস অলওয়েজ থাকতো, দ্যাটস ফাইন, কিন্তু ওভারটাইমটা আলাদা করে, এবং শুধু আলাদা করে দেয় নাই, ওরা ওভারটাইমের যে ক্যালকুলেশনটা, রাইট? গত এপিসোডে একজন আমাদেরকে কোশ্চেন করছিল যে ভাই আমি তো ওভারটাইম পুরোটা পাইছি, পুরোটা ডিডাকশন নিতে পারবো না। না, ওভারটাইম পুরোটা না, বেসিক্যালি আপনি যে লাস্ট পেজ পাবে, যে টোটাল ওভারটাইমটা দেওয়া আছে সেটার 1/3। বেসিক্যালি আপনি যখন ওভারটাইম করেন, হ্যাঁ, ওভারটাইমটা হচ্ছে 1.5, রাইট? তো আপনার রেগুলার স্যালারি প্লাস 0.5%, রাইট? তো আপনি যদি 20 টাকা যদি আপনার ঘন্টায় স্যালারি হয়, ওয়েজ হয়, আপনি যদি ওভারটাইম করেন তখন আপনি 30 টাকা পাচ্ছেন। তো 30 টাকা পুরোটা ডিডাক্টেবল না, 30 টাকার মধ্যে যে 10 টাকা পোর্শনটা, যেটা ওভারটাইম পোর্শনটা বেশি পাচ্ছেন, ওভারটাইম পোর্শনটা ডিডাক্টেবল। তো W2-র মধ্যে দেখতেছি আমরা ওভারটাইমে ওই যে 10 টাকাটা ওরা ব্রেকআউট দিয়েছে ওভারটাইম ডিডাকশন অ্যামাউন্টটা, কিন্তু আপনি পে স্টাবে গেলে দেখবেন ফুল অ্যামাউন্টটা। তো এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টেন্টকে অনেক ক্যালকুলেট করতে হবে হাউ দে গোনা টেক ইট। এবং এখানে আরেকটু জটিলতা যেটা তৈরি হবে, যেহেতু ফেডারেল ট্যাক্স দিবেন, স্টেটে ট্যাক্স দিবেন না, ওটা কিন্তু ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট, আপনি ডেটা এন্ট্রি করলে ইটস নট গোনা গো দেয়ার, ইউ হ্যাভ টু ম্যানুয়ালি অ্যাডজাস্ট ইট, যে এবং রিভিউ করতে হবে এক্স্যাক্টলি এটা প্রপারলি করা হয়েছে কিনা। তো যাই হোক, এটা এবার কেয়ারফুলি আপনারা নিজেরাও কেয়ারফুল থাকবেন, এবং যেই প্রফেশনালের কাছে যান মেক শিওর করবেন তারা নতুন ল, নতুন সিস্টেমটা বুঝে এবং দে নো কীভাবে এটা অ্যাপ্লাই করবে আপনার প্রপারলি আপনার ট্যাক্স ফাইলের অ্যাড করার জন্য। তা না হলে আপনারা দেখছি যে ইয়ের সময় আপনার যে আনএমপ্লয়মেন্ট কালেক্ট করছিল আমাদের প্যান্ডেমিকের মধ্যে অনেক লোকজন, তারা কিন্তু ওই
ওই স্টেটেও তারা ডিডাকশন নিয়ে নিয়ে পরে সবাই 1 বছর পরে সবাই চিঠি পাইছে 1000 1500 করে ডিউ বাড়ছে। মেক শিওর করবেন এটা যেন না হয়। লাস্ট পে স্ট্যাপটা ভেরি ইম্পর্টেন্ট, মেক শিওর করবেন লাস্ট পে স্ট্যাপটা আপনি ট্যাক্স ফাইল করার সময় নিয়ে যাবেন। যারা স্পেশালি ওভার টাইমে কাজ করেন, যাদের ওভার টাইম আছে, আমরা জানি যে আমাদের সিটিতে অনেক এমপ্লয়ি জব করেন, অনেকে আছে আপনার ট্রাফিক পুলিশে অনেক ওভার টাইম আছে, কারেকশন ডিপার্টমেন্টে লট অফ ওভার টাইম। তো মেক শিওর করবেন আপনি ট্যাক্স ফাইল করতে যাওয়ার সময় আপনার W2টা নিয়ে যাবেন, প্লাস আপনার লাস্ট পে স্ট্যাপটা নিয়ে যাবেন, যাতে আপনার অ্যাকাউন্টেন্ট ক্যালকুলেট করতে পারে প্রপারলি যে কত টাকা আপনি ওখান থেকে নতুন ল অনুসারে ডিডাকশন নিতে পারবেন। তো এখন আপনার ক্যান্সার দিনে আমি এখন আচ্ছা, তো আপনার যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে হ্যাঁ, জটিলতা তৈরি হবে এবং আমরা জানি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অনেক ল অনেক কিছু করতেছে, রাইট? তো বাড়ি কিনতে গেলে আপনার W2 ইনকাম যেহেতু কোনো প্রবলেম নাই। দুইটা জিনিস এখানে বুঝতে হবে আপনাকে। একটা হচ্ছে আপনি তো ইনকাম করছেন, W2 তে ইনকাম আছে, কিন্তু IRS বলতেছে আপনাকে ট্যাক্স দিতে হবে না, তার মানে তো আপনার ইনকাম তো হয়েছে। হ্যাঁ, তো আপনি W2 যখন দিবেন বাড়ি কেনার সময়, তখন ওদেরকে বলতে হবে যে আপনার সেকশন 131 এবং IRS নোটিস 2014-7 এর আন্ডারে আমাকে ইনকামটার উপরে ট্যাক্স দিতে হয় নাই, কিন্তু এটা আমার W2। তো আপনার বায়ার, আপনার সেলার আপনাকে যে লোন দিচ্ছে সে তখন দেখবে আপনার ইনকাম কত এক্স্যাক্টলি ছিল, ওই ইনকামের উপর বেস করে আপনাকে লোন দেবে। আপনাকে ট্যাক্স দিতে হইলো না হইলো এটা তাদের মাথা ব্যথা না, তাদের মাথা ব্যথা হচ্ছে আপনার ইনকাম কত আছে সেটার উপর বেস করে তারা আপনাকে লোনটা দিবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এমআর হাসান একটু বলেছেন, যদিও তার উত্তরটা আপনি দিয়েছিলেন, জি, ওরা ওভার টাইমের কথা বলেছেন, টিপসের কথা বলেছেন, কিন্তু ইনসেনটিভের বিষয়টা উনি বুঝতে পারেননি, যে ইনসেনটিভ সম্পর্কে যদি একটু বলেন। না, ইনসেনটিভ কুড বি ব্রড, রাইট? ইনসেনটিভ ইজ নট কাইন্ড অফ টিপস, ইট কুড বি লট অফ আদার ইনসেনটিভ, রাইট? আপনি বাইরে কাজ করতেছেন, স্নোর মধ্যে হয়তো আপনার এক্সট্রা একটা টাকা দিল, রাইট? অথবা আপনাকে বোনাস দিল বা কোনো কিছু, রাইট? ওই বোনাস ইজ নট স্টিল ট্যাক্সেবল, বাট আপনার শুধু টিপস অ্যান্ড আপনার ওভারটাইম, এই দুইটা পোর্শন নন ট্যাক্সেবল। আশা করি এমআর হাসান উত্তর পেয়েছেন। দুজন দর্শক আছেন, সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চিস্তি ভাই। আসসালাম। দুজনকে সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমি যতটুকু আমি পেপারে দেখেছি, তো 65 সিনিয়র সিটিজেনদের টাইম দিছে ডিসেম্বর 31, 2025। এর ভিতরে যে কেউ 65 এজ হয় তাকে সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট দেবে, কিন্তু আমার ওয়াইফ ডিসকাউন্ট একটা দিন ওই সিনিয়র সিটিজেন জানুয়ারি 1 তারিখ, তাকে সিনিয়র সিটিজেন কাউন্ট করবে জানুয়ারি 1 তারিখ, আর লাস্ট ডেট ডিসেম্বর 31। শুধু 24 ঘন্টার ডিফারেন্স। ওর জন্ম হচ্ছে জানুয়ারি 1 তারিখ, তো এইটা কি তাকে কাউন্ট হবে না তাকে 65 হিসেবে ধরা হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব চিশতি। হ্যাঁ, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনার এজ কত ওইটা কাউন্ট হবে। সো আনফরচুনেটলি একদিনের জন্য 1 ঘন্টা হোক, সেটাই এখন 1 ঘন্টার জন্য হয়তো 1 মিনিটের জন্য আপনি পরের দিনে পড়ে যেতে পারেন। সো আনফরচুনেটলি অর ফরচুনেটলি আমি জানি না, আমার হচ্ছে যে আপনার ওনাকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ওনার এজ যত ছিল ওইটাই কাউন্ট হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ফিলাডেলফিয়াতে করছি। জি, আমি লাস্ট উইক আপনাদের একটা প্রোগ্রাম দেখেছি যে আমরা তো W2 পাই, আমি কিন্তু সিঙ্গেল, আর আমার এইজ হইল 42। এখন ট্যাক্স ফাইল তো আমরা করতে যাই প্রতি বছর, কিন্তু আমরা তো আর কোনো কিছু জানি না, বুঝি না, পাইতে হইলে পাই, দিতে হইলে দিয়ে আসি এইভাবে। এখন জানতে পারলাম যে ট্যাক্স ফাইল করার আগে যে রিলেটার যারা আমরা যদি বাড়িটারি কিনি, তাহলে এই বছর যদি বাড়ি কিনি রিলেটারের যাতে আমরা মর্গেজটা একটু বেশি পাই, তার জন্য নাকি আগে রিলেটারদের সাথে আলাপ করতে হয় কিভাবে আমরা ট্যাক্স ফাইলটা করব। এখন কিভাবে করলে আমরা মর্গেজটা বেশি পাইতে পারেন, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। যেমন 20%, 10%, 15% বা 25% দিলাম, দিয়ে কিভাবে আমরা মর্গেজটা বেশি পাইতে পারি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মোহাম্মদ চিশতি।
আচ্ছা, অনেক ধন্যবাদ। ইটস এ গুড কোশ্চেন। সো আপনি W2-তে কাজ করলে আপনার W2 ইনকাম যদি থাকে, এখানে আসলে রিয়েলটরের আসলে কমানো বাড়ানো কোনো কিছুর অপশন নাই, বা আপনার কোনো গাইড করার ওরকম কোনো অপশন না। আপনার যে ইনকাম আছে ওই ইনকামের উপরে বেস করে তারা আপনাকে লোন দিবে, অথবা আপনার কাজ যেটা করতেছেন সেই কাজের আপনার কতদিন ধরে করতেছেন, আপনার ওয়ার্ক হিস্ট্রি, এগুলোর উপর বেস করে। এবং যখন আপনাকে লোন দেয় সেটা শুধু আপনার ইনকাম না, আরও অনেক ফ্যাক্টরের উপর বেস করে আপনাকে লোনটা দেওয়া হয়। তো আপনি যদি বাড়ি কেনার প্ল্যান থাকে, আপনার কত আপনি অ্যাফোর্ড করতে পারবেন, কত টাকা আপনাকে লোন দিবে, সেটা আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু যারা নর্মালি ইনকামটা বা প্রফিট অ্যান্ড লস বা ইনকাম দিয়ে বাড়ি কেনার যেটা অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, খরচ কম বা বেশি দেখানোর একটা ব্যাপার থাকে অনেক সময়, যেটা আপনি ইচ্ছা করলে না শো করতে পারেন, বা অনেক সময় আপনার একটা শো করা কিছু এদিক, মানে যেটাকে বলে যে আপনি কিছু সিস্টেম আছে যেখানে আপনি কম দেখাইতে পারেন বেশি, অথবা আপনি ইনকামটা পুশ করতে পারেন নেক্সট ইয়ারে, বা আপনার খরচটাকে আপনি নেক্সট ইয়ারে পুশ করতে পারেন লিগালি, ইলিগালি না। লিগালি অনেক অপশন থাকে, যেটা মেনলি যারা বিজনেস করে তাদের জন্য এটা প্রযোজ্য, রাইট? যারা আপনার সেলফ এমপ্লয়েড বা বিজনেস ওনার তাদের জন্য প্রযোজ্য। আপনি W2-তে কাজ করলে আপনি রিয়েলটরের সাথে, হ্যাঁ, আপনি জানতে পারবেন কত টাকা ইনকাম, বাট ওইটা কমানো বাড়ানোর কোনো অপশন রিয়েলটর বা অ্যাকাউন্টেন্ট নাই। কিন্তু মেক শিওর করবেন, আমরা জানি না আমাদের টাইম থাকবে কিনা আলোচনা করার, বাড়ি কিনতে গিয়া কিছু অসাধু রিয়েলটরের প্রতারণায় পইরা আপনি শুধু $20,000 ইনকাম দেখাই দিবেন W1099 দিয়ে, বা $50,000 একটা ইনকাম দেখাই দিবেন 1099 দিয়ে। ডোন্ট গো ফর ইট। আপনি যখন বিপদে পড়বেন তখন আপনাকে ধরবে, আর যদি কেউ সিপিএ যদি আপনাকে সার্টিফাই করে থাকে তাকে ধরবে, আপনি রিয়েলটরদের কারো খুঁজে পাবেন না, ঠিক আছে? তখন আপনার জরিমানা দিতে হবে, পেনাল্টি দিতে হবে, বাড়ি গেলে আপনারই যাবে। রিয়েলটর আপনার কাছে বাড়ি বিক্রি করে কমিশন নিচ্ছে, হিজ জব ইজ ডান। হ্যাঁ, তো ওদের কথায় পড়বেন না। আপনার ইনকাম যদি থেকে থাকে W2-তে, আমরা প্রায়ই কল পাই যে ভাই আমার ইনকাম 50,000, আমার রিয়েলটর বলছে যে আপনি একটা সিপিএ লেটার লিখে দেন 150,000-এর। তো হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, তো ওই ধরনের রিয়েলটরদের কাছে যাবেনই না। আপনি ভালো একটা ব্যাংকের কাছে যান, ভালো ক্যালেন্ডারের কাছে যান, যারা আপনাকে আপনার ইনকামের উপর বেস করে আপনাকে লোন দিবে, এবং আপনার যদি ইনকাম বাড়াইতে হয় সেটা আপনাকে বলবে যে হ্যাঁ, আপনার তোমার ইনকাম একটু বাড়লে, অথবা তুমি যদি ডাউন পেমেন্ট একটু বেশি দাও, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে লোনটা দিবে। তো দেয়ার আর লট অফ আদার প্রোগ্রামস, রাইট? এরিয়া ভিত্তিক প্রোগ্রাম আছে, আপনার ফার্স্ট টাইম হোম বায়ার প্রোগ্রাম আছে, তো ওগুলোর মধ্যে যাবেন। তো অসাধু কোনো রিয়েলটর বা লোন অফিসারের পাল্লায় পড়িয়েন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, সালামালাইকুম। আমি আহমেদ বলতেছি কুইন্স থেকে। জি, আসসালাম। আমার প্রশ্ন আছে, আমি 2024 এর ট্যাক্স ফাইলটা করছিলাম ফেব্রুয়ারি 7 তারিখে। জি। কিন্তু আমি স্টেটে টাকাটা পাইছি, ফেডারেল টাকাটা এখন পর্যন্ত পাইনি। স্টিল নাও জাস্ট প্রসেসিং দেখাইতেছে। আর লাস্ট 6 মান্থ আমার কাছে 3টা লেটার আসছে যে 90 ডেজ পরে জানাবে, 90 ডেজ পরে জানাবে। অনেক ধন্যবাদ। আমরা বুঝছি আপনি এই প্রশ্নটি এর আগে অনেকবার করেছেন, আমরাও বলেছি যে আচ্ছা শুনুন, আপনার আসলে এই সিচুয়েশনে আমাদের আসলে খুব একটা কিছু করার থাকে না। আপনি যদি মনে করেন যে না, আপনি আপনার নিয়ারেস্ট আইআরএসের অফিসে যাইতে পারেন, যে কথা বলতে পারেন দেখো আমি তো রিফান্ডটা পাই, ওরা আমাকে এটা প্রসেস করতেছে না। এটা সামহাও কোনোভাবে তাদের কোনো ডিপার্টমেন্টে কোনো জটিলতা আটকা পড়ছে, বা কোনো রিভিউ করতে গেছে যেখানে ওরা স্টিল, আমরা জানি যে আইআরএসের উপর দিয়ে অনেকগুলো ধাক্কা গেছে গত বছর। আমরা গভর্নমেন্ট শাটডাউনের মধ্যে আইআরএসের এমপ্লয়ি ছিল না 1/3, রাইট? তারপরে কোনো ম্যানুয়াল কাজ যেখানে লাগে সেখানে আপনার আইআরএস খুব একটা কাজ করতেছে না। আইআরএসের কল দিলে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে হয়, তাও আইআরএসের পাওয়া খুব ডিফিকাল্ট। আই স্যাড, বাট দিস ইজ দ্য রিয়েলিটি, রাইট? তো আপনার যদি এরকম হয়ে থাকে, আইআরএস যেহেতু আপনাকে 60 ডেজের জন্য চিঠি দিচ্ছে, তার মানে আইআরএস জানে যে আপনার এটা ওরা প্রসেস করতে পারতেছে না, ওরা দেরি করতেছে। তো কিন্তু এটার জন্য আপনি, আমার মনে হয় যে আইআরএসের ওই নাম্বারে কল দিয়ে একটু কথা বলতে পারেন, অথবা আপনি নিয়ারেস্ট আইআরএসের অফিসে যেও যোগাযোগ করতে পারেন যে কি হচ্ছে আমার, এটা তোমরা একটা এক্সপ্লেন করতে পারো কিনা। তো এছাড়া আর অন্য আর কোনো অপশন নাই যে আপনি এক্সপিরিয়েট করার। তো ওদের বেসিক্যালি ইটস ইন দ্য লাইন, দে উইল প্রসেস ইট। কিন্তু আপনি ওই ট্রাই করতে পারেন আইআরএসের অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেয়ে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। যেটা আপনার জন্য সহজ হয় সেটা আপনি বেছে নিতে পারেন, টেলিফোন করা অথবা নিয়ারেস্ট আপনার কোনো আইআরএস অফিসে যাওয়াটা। আমাদের হাতে সময় নেই, যেহেতু সময়ের দড়িতে বাধা, এই জন্য নতুন আমরা কোনো আলোচনা করতে পারছি না। শুধু সিটি পাপের উপর ছোট্ট 30 সেকেন্ডের মধ্যে একটি জবাব দেবেন যে অনেকেই বলে থাকেন যে ক্যাশ ইনকাম, এই যে ক্যাশ ইনকাম, সিডিপ্যাপ ইনকামের ক্ষেত্রে এই ধারণাটা কতটুকু সত্যি, কতটা ভুল?
সিডিপেপের ক্যাশ ইনকাম কথাটা অনেকেই বলে। না, সিডিপেপের মধ্যে তো আসলে ক্যাশ ইনকাম নাই। সিডিপেপের মধ্যে হচ্ছে আপনি নর্মালি সিডিপেপকে যখন আপনি আন্ডারে কাজ করেন আপনাকে ওরা W2তেই দেয় মোস্ট অফ দ্য টাইম, অথবা আপনাকে 1099 বিভিন্ন ক্ষেত্রে দিতে পারে। মোস্ট অফ দ্য টাইম আপনাকে W2তে পে করবে, কারণ এই ফান্ডিংটা তো আসে মেডিকেড থেকে, এবং মেডিকেড যেহেতু আপনার ইন্স্যুরেন্স যেহেতু আপনাকে পে করে, আপনার যে এজেন্সি আপনার প্রসেস করতেছে তারা W2-র মাধ্যমে আপনাকে পে করে। তো আপনি যেভাবেই পান, সুতরাং ধারণাটা ভুল। হ্যাঁ, ক্যাশ ইনকাম না, এবং এটা ক্যাশ ইনকাম না, সিডিপেপ নেওয়া কোনো অন্যায়ও না। আর আমরা জানি যে অনেক কিছুরে আমরা গুলায় ফেলতেছি, রাইট? তো আমার এক ক্লায়েন্ট কল দিয়ে বলতেছে সে মা বাবার জন্য ইন্স্যুরেন্স নেবে না, হি ইজ স্কেয়ার্ড। তো কিন্তু আপনি ইন্স্যুরেন্স নেওয়া কোনো অন্যায় না। যে কোনো বেনিফিট আপনার যদি এলিজিবল হন লিগালি, গভর্নমেন্ট ফুড স্ট্যাম্প বানাইছে কার জন্য, মেডিকেড বানাইছে কার জন্য, মেডিকেয়ার বানাইছে কার জন্য, রাইট? তো আপনার ফ্রি চিকিৎসা, ফ্রি আপনার হাউজিং অ্যাসিস্ট্যান্ট বলেন, সব কিছু গভর্নমেন্ট ডিজাইন ফর যারা এইটার জন্য লাগবে, এলিজিবল, রাইট? যার জন্য এটা লাগবে। কোনো বেনিফিট, কোনো কিছু আপনি আনইনকাম ট্যাক্স ক্রেডিট নেবেন, অনেকে আনইনকাম ট্যাক্স ক্রেডিট কি, আমি কি পাবলিক চার্জে পড়বো কিনা, মানে ইটস লাইক এ ফেয়ার কত দূর চলে যাচ্ছে। তো কারণ আপনি যেটাই করেন, এখন আমরা ভয় পাচ্ছি যে সিটিজেন ট্রাভেল করলে আমাকে ধরবে কিনা, বিপদে পড়বো কিনা, এবং কিন্তু আপনি ট্যাক্স ফাইলে জটিলতা করলে আপনার জেল হইতে পারে, সিটিজেনশিপও ক্যান্সেল হইতে পারে, ডিপেন্ড করে কত বড় জটিলতা করতেছেন। এখন আপনি 5 টাকার একটা W2 অ্যাড করেন না, তা মানে তো আপনাকে জেল জরিমানা দিবে না, রাইট? কিন্তু এখন এরকম যদি হয় আপনি মিলিয়নস অফ ডলার ফাঁকি দিলেন, রাইট? সেক্ষেত্রে আপনার হয়তো বড় কোনো প্রবলেম হতে পারে, রাইট? তো এখন এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে ঠিক আছে, যে কোনো একটা বেনিফিট আপনারা এলিজিবল হইলে সব কিছু আপনি নিতে পারবেন, কিন্তু আপনি যদি মিথ্যার আশ্রয় নিয়ে নেন সেটাতেই প্রবলেম, ঠিক আছে? আপনি ফেক ডকুমেন্ট দিয়ে নেন, ফেক, সেজন্য এই প্রশ্নটা আমি করেছিলাম যে আসলে কোনো ফেক বা কোনো কিছুতে যেন আমরা না যাই যেটা আমার জন্য যোগ্য নই, অথচ আমি নিচ্ছি, সেটাই হচ্ছে ভয়ের কারণ। কিন্তু যোগ্য মানুষের জন্য এই জিনিস সুবিধাগুলো নিতে কোনো রকম সমস্যা নেই, কোনো কিছু নেই। যারা মোহাম্মদ চিশতি, আসলে আমাদের হাতে সময় নেই, সে কারণে বাড়ি কেনার জন্য যে সিপিএ লেটারটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল, কিছু টাচ করে গেছে, এবং আপনি এটাও বলেছেন ভুল তথ্য দিয়ে বাড়ি কেনার ক্ষেত্রে যে পরিণতি কি হতে পারে, সেগুলো আমরা বিস্তারিত অন্যদিন আলোচনা করব। আজকে এই চমৎকার আলোচনা, যদিও এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, সিডিপেপের এই কেয়ার গিভার নিয়ে, এই বিষয়টি নিয়ে বিরাট বিস্তারিত আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং ধন্যবাদ টিভির সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এতক্ষণ দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই সিডিপেপ হোম কেয়ার আয়ের উপর কিছু আমরা টিপস আপনাদেরকে দিয়েছি, এবং ট্যাক্স মৌসুমে ট্যাক্স ফাইল করতে পিপিএল থেকে কিভাবে W2 ডাউনলোড করা যাবে সেটা বলেছি, এবং সেই সাথে আনুষঙ্গিক কিছু প্রশ্ন করেছি যেগুলো খুবই আমাদের জানা প্রয়োজন ছিল। আশা করি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা অনেক কিছুই আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, এবং আমরাও বোধহয় পরিষ্কার করতে পেরেছি। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।